হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ভিডিও তোমরা যারা দেখছো তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে চাহিদার সংকোচন ও সম্প্রসারণ, কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন অফ ডিমান্ড। আচ্ছা, এই চাহিদার সংকোচন এবং সম্প্রসারণ বোঝার জন্য আমাদের প্রথমে চাহিদা বিধিটি কি এটি স্মরণ করিয়ে দিই। ইতিপূর্বে চাহিদা বিধি কি তা আমি তোমাদের সামনে আলোচনা করেছি। আরেকবার বলছি, অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো পণ্যের দাম বৃদ্ধি পেলে তার চাহিদা হ্রাস পায় এবং পণ্যের দাম হ্রাস পেলে তার চাহিদা বৃদ্ধি পায়। দামের সাথে চাহিদার পরিমাণের এই বিপরীত সম্পর্ককে বলা হয় চাহিদা বিধি। এই বিধি ব্যাখ্যায় অন্যান্য অবস্থা অপরিবর্তিত এই অনুমিতি শর্তটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের আলোচনায় এই অনুমিতি শর্তটাকে স্মরণ রাখতে হবে। এই অন্যান্য অবস্থার মধ্যে বোঝায় ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিবর্তক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, ভোক্তার আয়, আবহাওয়া, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি ইত্যাদি। তখন এই অন্যান্য অবস্থা মনে রেখে আমরা এই বিষয়টা আলোচনা করব। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দামের পরিবর্তনে চাহিদার পরিবর্তন হয়। ওকে, তার অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে কোনো পণ্যের দাম বেড়ে গেলে তার চাহিদার পরিমাণ কমে যায়, ইহাকে বলা হয় চাহিদার সংকোচন। অন্যদিকে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে পণ্যের দাম কমে গেলে তার চাহিদার পরিমাণ বেড়ে যায়, ইহাকে বলে চাহিদার সম্প্রসারণ। ওকে, এই চাহিদার সংকোচন ও সম্প্রসারণের সংজ্ঞা জানার পরে এই বিষয়টা বিশ্লেষণের জন্য আমরা একটি চিত্র অঙ্কন করব। এখানে চাহিদার পরিমাণ ওকে, চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম নির্দেশ করা হয়। ডি1 একটি চাহিদা রেখা। এই চাহিদার রেখার উপর এ বিন্দু যদি আমরা চাহিদা রেখার উপর দুইটা বিন্দু নিয়েছি, এ এবং বি। বি বিন্দু যদি বিবেচনা করি তাহলে দেখা যায় OP2 দামে চাহিদার পরিমাণ OM2। বি হতে এ বিন্দু যদি বিবেচনা করি তাহলে দেখা যায় দাম বেড়ে OP1 হলে চাহিদার পরিমাণ কমে হয়েছে OM1। এভাবে দামের বৃদ্ধির প্রেক্ষিতে চাহিদার পরিমাণ কমে যাওয়াকেই বলা হয় চাহিদার সংকোচন। এখানে চাহিদার সংকোচন কতটুকু? চাহিদার সংকোচন সমান সমান OM2 মাইনাস OM1 সমান M1 M2। আশা করি বুঝেছ যে দাম বৃদ্ধি পাওয়ায় OP2 থেকে OP1 এ বেড়ে যাওয়ায় চাহিদার পরিমাণ OM2 থেকে হ্রাস পেয়ে OM1 হয়েছে, ফলে ইহা হচ্ছে চাহিদার সংকোচন। আর এখানে চাহিদার সংকোচনের পরিমাণ হলো এই OM2 মাইনাস OM1 সমান সমান M1 M2। এবারে আমরা চাহিদার সম্প্রসারণ বলবো। প্রথমে আমরা যদি এ বিন্দুটা বিবেচনা করি তাহলে বলতে পারি OP1 দামে চাহিদার পরিমাণ OM1। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থেকে দাম কমে যখন OP2 হয়েছে তখন বি বিন্দুতে চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে OM2। এই যে OP1 থেকে OP2 তে দাম হ্রাসের কারণে চাহিদার পরিমাণ OM1 থেকে OM2 তে বেড়ে গেছে, এটাকে বলা হয় চাহিদার সম্প্রসারণ। তাহলে চাহিদার সম্প্রসারণের পরিমাণ কত?
OM2, চাহিদার সম্প্রসারণ আগে ছিল OM1 থেকে OM2 হয়েছে, OM2 থেকে OM1 বাদ দিলে আবার সেই M1 M2ই থাকে। ওকে, আশা করি চাহিদা সম্প্রসারণ এবং সংকোচনের ধারণাটা তোমরা চিত্রের মাধ্যমে বুঝতে পেরেছ। আচ্ছা, এবার আলোচনা করব চাহিদা হ্রাস বৃদ্ধি। চাহিদা হ্রাস বৃদ্ধি আলোচনায়ও অন্যান্য অবস্থা অপরিবর্তিত এই অনুমিত শর্তটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে আমরা অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে এই অনুমতিটা গ্রহণ করব না। আমরা এখানে এই বিষয়টা বোঝার জন্য বলতেছি যে দাম স্থির থেকে যদি অন্যান্য অবস্থার পরিবর্তন ঘটে তবে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার হ্রাস বৃদ্ধি। কোনো পণ্যের দাম স্থির থেকে অন্যান্য অবস্থা যেমন ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিবর্তক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, আবহাওয়া, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি পরিবর্তনের কারণে যদি চাহিদা কমে যায় তবে সেটাকে বলা হয় চাহিদার হ্রাস। অন্যদিকে দাম স্থির থেকে ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিবর্তক দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, আবহাওয়া, পরিবারের সদস্য সংখ্যা ইত্যাদি পরিবর্তনের কারণে চাহিদা বেড়ে যায় তবে তাকে বলা হয় চাহিদার বৃদ্ধি। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। QD চাহিদার পরিমাণ, P দাম। ডিয়ান চাহিদা রেখার চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষের দাম নির্দেশ করা হয়। এটা চাহিদা বিশ্লেষণের সর্বদাই এরকমই, লম্ব অক্ষের দাম এবং ভূমি অক্ষে চাহিদার পরিমাণ। ডিডিয়ান চাহিদা রেখার এই বিন্দুতে দেখা যায় যে দাম অপিয়ন হলে চাহিদার পরিমাণ ও এম, চাহিদার পরিমাণ ও এম। এখন দাম স্থির থেকে যদি অন্যান্য অবস্থাগুলোর পরিবর্তন হয়, অর্থাৎ যদি আয় কমে যায়, রুচি এবং অভ্যাসের প্রতিকূল পরিবর্তন ঘটে, পরিবর্তক দ্রব্যের দাম হ্রাস পায় কিংবা পরিপূরক দ্রব্যের দাম বৃদ্ধি পায়, তাহলে চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয়ে ডিয়ন প্রাইম হবে। ডিয়ন বাম দিকে স্থানান্তরিত হয়ে ডিয়ন প্রাইম হবে। অর্থাৎ যে অন্যান্য অবস্থাগুলোর কথা বলেছিলাম তার প্রতিকূল পরিবর্তনে চাহিদা রেখাটা বাম দিকে স্থানান্তরিত হয় এবং এই অপিয়ন দামে বিভিন্ন হতে দেখা যায় যে চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে চাহিদার পরিমাণ কমে গিয়ে ওয়েন হয়েছে। এই যে দাম স্থির থেকে অন্যান্য অবস্থার প্রতিকূল পরিবর্তনের কারণে, অর্থাৎ আয় কমে যাওয়া অথবা রুচি অভ্যাসের প্রতিকূল পরিবর্তন কিংবা পরিবর্তক দ্রব্যের দাম হ্রাস কিংবা পরিপূরক দ্রব্যের দাম বৃদ্ধি ইত্যাদি কারণে চাহিদা রেখা বাম দিকে স্থানান্তরিত হলে বিভিন্ন অনুযায়ী ওই অপরিবর্তিত দামে চাহিদা কমে গিয়ে ওয়েন হয়েছে। এই যে এ থেকে বিভিন্নতে চাহিদার কমে ওয়েন হলো, এটাকে বলা হয় চাহিদার হ্রাস। এখানে চাহিদার হ্রাস কতটুকু? চাহিদার হ্রাস সমান OM মাইনাস ON সমান এখান থেকে এখানে MN।
এই যে এমএন পরিমাণ হ্রাস পেয়েছে, এটাকে বলা হয় চাহিদার হ্রাস। এবারে চাহিদার বৃদ্ধি আমরা আলোচনা করব। আমরা Q1 Q2 দিলাম, আগে NN দিয়েছি, এটা ভেরিয়েশন আনার জন্য। এবার ভূমি অক্ষে চাহিদার পরিমাণ Q2, লম্ব অক্ষে দাম P নির্দেশ করা হয়। D1 প্রাথমিক চাহিদা রেখা, অপিয়ন দামে এই বিন্দুতে প্রাথমিক চাহিদার পরিমাণ OQ1। ওকে, এখন যদি দাম স্থির থেকে অন্যান্য অবস্থার অনুকূল পরিবর্তন হয়, অর্থাৎ ভোক্তার আয় যদি বেড়ে যায়, রুচি বেড়ে যায়, অভ্যাসের অনুকূল পরিবর্তন হয়, পরিবর্তক দ্রব্যের দাম বেড়ে যায় বা পরিপূরক দ্রব্যের দাম কমে যায়, তাহলে D1 চাহিদা রেখাটা D1' স্থানে সরে আসে, অর্থাৎ স্থানান্তরিত চাহিদা রেখা হয় D1', এবং ওই অপরিবর্তিত অপিয়ন দামে এই বিদ্যুৎ অনুযায়ী চাহিদা বেড়ে হয় OQ2। এই যে অন্যান্য অবস্থার পরিবর্তনের কারণে অপরিবর্তিত দামে চাহিদার পরিমাণ বেড়ে গেল, এটাকে বলা হয় চাহিদার বৃদ্ধি। এখানে চাহিদার বৃদ্ধি কতটুকু? দাম বেড়ে হয়েছে OQ2 মাইনাস এভাবে আমরা দেখলাম যে চাহিদা বৃদ্ধির যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকে, সেই অনুমিত শর্তটা বাদ দিয়ে দামকে স্থির রেখে অন্যান্য অবস্থার অনুকূল পরিবর্তনের ফলে চাহিদা রেখা ডানে স্থানান্তরিত হয় এবং চাহিদার বৃদ্ধি ঘটে। আশা করি দুটি চাহিদার সংকোচন, সম্প্রসারণ এবং হ্রাস বৃদ্ধি উভয়ই তোমরা বুঝতে পেরেছ। ওকে, এবার আলোচনা করব এই দুইয়ের পার্থক্য। চাহিদার সংকোচন সম্প্রসারণ ও চাহিদা হ্রাস আচ্ছা, এই প্রশ্নটা যদি পরীক্ষা সেট করে, তাহলে চাহিদার সংকোচন, সম্প্রসারণ, চাহিদা হ্রাস বৃদ্ধি কি, এটা 2-4 লাইনে ভূমিকা হিসাবে লিখতে পারো। আর যদি খুব কম নম্বরে আসে, ভূমিকা না লিখলেও চলে। তবে চাহিদার সংকোচন, সম্প্রসারণ, চাহিদার হ্রাস বৃদ্ধির পার্থক্য নিম্নরূপ, এই কথাটা অবশ্যই বলবা। দিয়ে তোমরা বক্স করে পার্থক্য দিতে পারো, অথবা পয়েন্ট দিয়ে পার্থক্য, যেমন সংজ্ঞাগত পার্থক্য। আমি আগেই বলেছি তোমাদেরকে, যে কোনো পার্থক্য আসলে প্রথমে সংজ্ঞাগত পার্থক্যটা দিবা। সংজ্ঞাটা আমি আলোচনা করেছি আগেই, সেটা এখানে লিখে দেবা। বারবার ভিডিওটা দেখে এখানে সংজ্ঞাগত দুইটার সংজ্ঞাটা রেখে দেবা। তবু আমি সংক্ষেপে বলছি যে অন্যান্য অবস্থায় স্থির থেকে শুধুমাত্র দামের পরিবর্তন হলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয়, তাই হচ্ছে সংকোচন ও সম্প্রসারণ। অন্যদিকে অন্যান্য চাহিদার দাম স্থির থেকে
অন্যান্য অবস্থার যে উপাদানগুলো রয়েছে সেগুলোর পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন হয় তাকে বলা হয় চাহিদার হ্রাস বৃদ্ধি। আশা করি সংজ্ঞাগত পার্থক্যটা তোমাদের ক্লিয়ার। আগেও সংজ্ঞাগত পার্থক্য আমি বড় করে বেশি করে আলোচনা করেছি, আর এখন সংক্ষেপে আলোচনা করে দিলাম। 2, চিত্রগত পার্থক্য। মূল আলোচনার সময় আমি যে চিত্র এঁকেছিলাম সেই চিত্রগুলা এরকম পাশাপাশি দিতে পারো, যদি বক্স করে দাও। ইউডি, এটা কি, ডি, D1, Q1, Q2, P1, P2। চিত্র আর একটু বড় দিলে তোমাদের দেখতে সুবিধা হবে। আর পার্থক্যের ক্ষেত্রে আমরা দুইটা চিত্র ব্যবহার করেছি এখানে চাহিদার হ্রাস বৃদ্ধি, কিন্তু এখানে আমরা একটি চিত্র ব্যবহার করব, পার্থক্যতে বেশি দরকার নয়। এই এটা লিখতে পারো D0, D0, D1, D1, D2, D2। এটা Q0, Q1, Q2। এখানে দিতে পারো A, এটা দিতে পারো B বিন্দু, C বিন্দু। আচ্ছা, এটা লিখতে পারো ক চিত্র, খ চিত্র। চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যার জন্য এই ক চিত্রটা ব্যবহার করা হয়, আর চাহিদা হ্রাস বৃদ্ধি ব্যাখ্যার জন্য এই খ চিত্রটা ব্যবহার করা হয়ে থাকে। 3 নম্বর পার্থক্য, সূচি সংক্রান্ত। সূচি সংক্রান্ত পার্থক্য। চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যার ক্ষেত্রে চাহিদার সূচির মধ্যে কোনো পরিবর্তন হয় না, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে সম্পূর্ণ সূচিটাই পরিবর্তিত হয়ে যায়। আশা করি সূচি সংক্রান্ত পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ। 4, চাহিদা রেখায় অবস্থান সম্পর্কিত পার্থক্য। চাহিদা রেখার অবস্থান, আমরা যখন চাহিদার সংকোচন সম্প্রসারণ ব্যাখ্যা করেছি তখন ক্রেতা একই চাহিদা রেখায় বিভিন্ন বিন্দুতে অবস্থান করে। চাহিদা রেখা একটাই থাকে, ওই রেখার বিভিন্ন বিন্দুতে অবস্থান করে। কিন্তু যখন চাহিদা হ্রাস বৃদ্ধি আমরা ব্যাখ্যা করেছি তখন দেখেছি চাহিদা রেখা স্থানান্তরিত হয়ে যায়, ফলে ভোক্তা পূর্বের চাহিদা রেখা ত্যাগ করে নতুন চাহিদা রেখায় অবস্থান করে। ওকে, তার চাহিদা রেখার অবস্থান সম্পর্কিত পার্থক্যটা বুঝেছ। সংকোচন সম্প্রসারণ ক্ষেত্রে ক্রেতা একই চাহিদা রেখা থাকে, কিন্তু হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে ক্রেতা ভিন্ন চাহিদা রেখায় অবস্থান করে। 5, অন্যান্য অবস্থা অপরিবর্তিত এই অনুমিত শর্ত সম্পর্কিত পার্থক্য, অর্থাৎ অনুমিত শর্ত। অনুমিত শর্ত সম্পর্কিত পার্থক্য। আচ্ছা, চাহিদা সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিবর্তিত দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, পরিবারের সদস্য সংখ্যা, আবহাওয়া ইত্যাদি অপরিবর্তিত থাকবে। কিন্তু চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় যে এই অন্যান্য অবস্থাগুলা
পরিবর্তিত হয়ে যায়। ভোক্তার আয়, রুচি, অভ্যাস, পরিবর্তন দ্রব্যের দাম, পরিপূরক দ্রব্যের দাম, আবহাওয়া, পরিবারের সদস্যের সংখ্যা, এগুলোর মধ্যে পরিবর্তন পরিলক্ষিত হয়। 6, বিকল্প নাম। বিকল্প নামে আখ্যায়িত করা যায়, যেমন চাহিদার সংকোচন সম্প্রসারণকে বিকল্পভাবে বলা যায় চাহিদা রেখা বরাবর সঞ্চালন, চাহিদা রেখা বরাবর সঞ্চালন, অথবা চাহিদা রেখা বরাবর উঠা বা নামা। একজন ক্রেতা চাহিদা রেখা বরাবর নিচের দিকে নামতে পারে, নামে কিংবা উপরের দিকে ওঠে। অন্যদিকে চাহিদা হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে একটি চাহিদা রেখার বরাবর সঞ্চালন হয় না, বরং চাহিদা রেখা স্থানান্তর হয়ে যায়। সুতরাং চাহিদা হ্রাস বৃদ্ধিকে বিকল্পভাবে চাহিদা রেখার স্থানান্তর হিসাবে আখ্যায়িত করা হয়। ওকে। 7, দাম পরিস্থিতি। দামের স্থিরতা বা পরিবর্তনীয়তা সম্পর্কিত পার্থক্য। দামের স্থিরতা বা পরিবর্তনীয়তা, দামের পরিবর্তনীয়তা সম্পর্কিত পার্থক্য। আচ্ছা, চাহিদার সংকোচন সম্প্রসারণের ক্ষেত্রে দেখা যায় যে দাম পরিবর্তন হয়, দামের পরিবর্তন হয়, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় পণ্যটার দাম স্থির থাকে। তাহলে দাম পরিবর্তনীয়তা সম্পর্কিত পার্থক্যটা বুঝতে পেরেছে। আরো অনেক পার্থক্য, যেমন মনে করো চাহিদা বিধি। চাহিদা বিধি, চাহিদার সংকোচন সম্প্রসারণের মাধ্যমে চাহিদা বিধিকে ব্যাখ্যা করা যায়, কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে চাহিদার বিধিকে ব্যাখ্যা করা হয় না। চাহিদার বিধি কারণ চাহিদার বিধি ব্যাখ্যা করতে হলে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকতে হয়, সেটা চাহিদার সংকোচন সম্প্রসারণই ওটা ধরে ব্যাখ্যা করা যায়। কিন্তু চাহিদার হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য অবস্থায় স্থির থাকে না, বরং তা পরিবর্তিত হয়ে যায়। ওকে, যথেষ্ট পার্থক্য হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছ। আজকে আলোচনা করেছি প্রথমে চাহিদার সংকোচন ও সম্প্রসারণ বলতে কি বোঝায়, তারপর আলোচনা করেছি চাহিদার হ্রাস বৃদ্ধি বলতে কি বোঝায়। উভয় ক্ষেত্রেই আমরা চিত্রগত ব্যাখ্যা দিয়েছি। সবশেষে এই দুটি ধারণার মধ্যে কি পার্থক্য হয় তা আমরা আলোচনা করেছি। আমি 8 ধরনের পার্থক্যের কথা বলেছি। তোমরা বারবার ভিডিওটি যদি দেখো মনোযোগ দিয়ে, তাহলে এটা আয়ত্ত করা মোটেই কঠিন হবে না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।